ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমরা একটা প্র্যাকটিস সেট সলভ করব যেটা সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি বলো, স্টাফ সিলেকশন বলো, মানে এসএসসি, জিডি বা পুলিশ বলো, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। ওকে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। হ্যাঁ, দেখো, দাম 24% কমে যাওয়ায় 2500 টাকায় 10 কেজি চাল বেশি পাওয়া যায়। কমার পর প্রতি কেজি চালের দাম কত? লোকটা পূর্বেও 2500 টাকার চাল, কিন্তু এখনো 2500 টাকার চাল কিনে তোমরা ভিডিও পজ করে নিজেরাও ট্রাই করতে পারো, রাইট? আসো, তাহলে দেখো, দাম 24% কমে যাও, এগুলো একটা কমন টাইপ, তোমরা অনেকবার করছো আশা করি। দেখো, দাম কি হয়েছে? 24% কমছে। 24% মানে আগে যদি দাম 100 ভাগ থাকে, এখন দাম 24 কমবে, তার মানে কত হবে? 76। ছোট করো, 4 দিয়ে 100 রে কাটো, 4 25 100, 4 দিয়ে 76 ভাগ করো, 4 19 76, তার মানে 25:19। আগে দাম যদি থাকে 25 ভাগ, তাহলে বর্তমান দাম 19 ভাগ। তাহলে দামের অনুপাত যদি 25:19 হয়, তাহলে বলো দেখি পরিমাণের অনুপাত কত হবে? তোমরা প্রত্যেকে জানো দাম আর পরিমাণের ব্যস্ত সম্পর্ক। দামের অনুপাত যদি 25:19 হয়, তাহলে পরিমাণের অনুপাত কত হবে ভাই? তোমরা বলবে স্যার পরিমাণের অনুপাত হবে 19:25, রাইট? আগেও লোকটা 2500 টাকার চাল, কিন্তু এখনো 2500 টাকার চাল কিনে যেহেতু খরচ সেম করছে, তাহলে দামকে উল্টে দাও, পরিমাণ পাবে। দাম আর পরিমাণে ব্যস্ত সম্পর্ক। আগে দাম বেশি ছিল, জিনিস কম পাওয়া যেত, এখন দাম কমলেও জিনিস বেশি পাওয়া যায়, রাইট? তাহলে আগে 19 ভাগ চাল পাওয়া যেত, এখন চাল পাওয়া যায় কত ভাগ? 25 ভাগ, তার মানে কত ভাগ বেশি পাওয়া যাচ্ছে? মাইনাস করো ভাই, 6 ভাগ। আগে 19 ভাগ পাওয়া যেত, এখন 25 ভাগ পাওয়া যায়, কত ভাগ বেশি পাওয়া যায়? মাইনাস করে 6 ভাগ। আর প্রশ্নে দেখো কতটুকু বেশি পাওয়া যায়, বলছে 10 কেজি, রাইট? তাহলে মন দিয়ে শোনো, আমরা বার করলাম 6 ভাগ বেশি পাওয়া যায়, আর প্রশ্নে বলছে কত কেজি বেশি পাওয়া যায়, বলো দেখি 10 কেজি। আমরা বার করলাম 6 ভাগ বেশি পাওয়া যায়, প্রশ্নে বলছে 10 কেজি বেশি পাওয়া যায়, তার মানে কাটাকাটি করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। কত গুণ বলো দেখি? 3 এর ভ্যালু 5, তাহলে 5-এ যাচ্ছ না, 5 উপরে আর 3 নিচে, 5/3, রাইট? বুঝছেন? এরকম যদি আসে কাটাকাটি, 4 এর ভ্যালু 7, কাটাকাটি যায় না, তাহলে 7-এ যাচ্ছ, 7 উপরে 4 নিচে, দেখো 4 4 ক্যান্সেল, 7। তাহলে বর্তমানে চাল পাওয়া যায় 25 ভাগ, 25 এর ভ্যালু কত? এটাও 5/3 গুণ। তাহলে 5/3 দিয়ে যদি গুণ করো, 25 কে 5 দিয়ে গুণ করো, 5 25 125, আর নিচে 3, 125/3 কেজি, তাই না? 3 এর ভ্যালু যদি 5 হয়, 5/3 গুণ, তাহলে এখন চাল পাওয়া যায় 25 ভাগ, তাহলে 25 এর ভ্যালু কত? এটাও 5/3 গুণ, 125/3 কেজি। তাহলে মন দিয়ে শুনে, এখন 125/3 কেজি চাল খাওয়া যায়, কমার পরে, মানে বর্তমানটাই। এখন 125/3 কেজি চাল কত টাকায় কেনা হয়? 2500 টাকায়। তাহলে 125/3 কেজি চালের দাম কত? 2500 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত? 125/3 কেজি চালের দাম যদি 2500 টাকায়, তাহলে 1 কেজি চালের দাম কম হবে। কম মানে ভাগ করো, 2500 কে ভাগ করো, কত দিয়ে ভাগ করবো? 125/3, নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। তাহলে 125 দিয়ে ভাগ করো, কত হয়? 250, আরেকটা শূন্য 20, 3 আর 20 গুণ করো, তার মানে কত? 60, তাই না? 125/3 কেজি চালের দাম যদি 2500 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম কত হবে? কম হবে। কম মানে ভাগ করো, তাহলে ভাগ করলে কত দাঁড়ালে বলো দেখি? 60 টাকা, রাইট বস? চলো, ওকে, ট্রাই করো লাভ ক্ষতির অঙ্ক। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 26% বেশি, যদি বিক্রির সময় 32% ছাড় দেওয়া হয়, তবে ক্ষতির হার কত? তাহলে মন দিয়ে শোন, এখানে 3টা জিনিস ভাই, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আরেকটাকে আমরা বলবো ভাই ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 26% বেশি, মানে ক্রয় মূল্য যদি 100 ভাগ হয় না, তাহলে ধার্য মূল্য তার থেকে 26% মানে 26 ভাগ বেশি। তাহলে ধার্য মূল্য কত ভাগ হবে ভাই? 126। ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, ধার্য মূল্য হবে 126 ভাগ। আর বিক্রির সময় 32% ছাড় দেওয়া হয়। হ্যাঁ, তাহলে একটু ক্যালকুলেশনটা জটিল হবে। কত পার্সেন্ট তাহলে ইসে করা হয় বলে দেখি? 32% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে যাতা টেকনিক দিয়ে যদি করি 32%, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত? 126 টাকা। তাহলে বিক্রয় মূল্য বার করবো কিভাবে? বার করবো বিক্রয় মূল্য, উপরে বসাবো ধার্য মূল্য 126, তাহলে নিচেও বসাবো ধার্য মূল্য। 32% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য যদি 100 ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 32, তার মানে 68 ভাগ। তাহলে উপরে ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য। ধার্য মূল্য কত ভাগ? 100 ভাগ। আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য কত ভাগ? বিক্রয় মূল্য হচ্ছে 68 ভাগ, রাইট?
এটাতে যদি কাটাকাটি করো তাও বিপদ, কাটাকাটি যদি না করো ভাই তাও তো প্রবলেম। হ্যাঁ, তাহলে একবারে দেখো ৬৮ দিয়ে এটারে গুণ করার চেষ্টা করে নিচে ১০০, ১০০ কাটাকাটি করলে আরো ভাগ করাটা মনে হয় জটিল হবে, কিন্তু ৪ ২৫ ১০০। আচ্ছা চলো ১০০, ১০০ ভাগ আর কাটাকাটি আর করি না। ৬৮ দিয়ে ৬ কে যদি গুণ করি তাহলে ৬ ৮ ৪৮ এর ৮ থাকবে ৬। হুম, ৬ ৮ ৪৮ এর ৮ থাকবে ৪। ৬ ৬ ৩৪ আর ৪০৮। ৪০৮ এর এখানে কত বসবে? ৮। থাকলো ৪০। তাহলে ৬৮ দুগুণে কত হয়? ১৩৬, রাইট? আর ৩৬ কত হয়? ১৭৬। ১৭৬ এর বসবে ৬, তাহলে থাকবে কত? ১৭। তাহলে ৬৮ কে ৬৮ আর ১৭ কত হয়? ৮৫, রাইট? তাহলে বলো ১০০ দিয়ে ভাগ করলে কত হয়? ২ ঘর আগে দশমিক, তাহলে ৮৫.৬৮। তাহলে ১০০ টাকায় কিনে যদি ৮৫.৬৮ টাকায় বিক্রি করো, অসুবিধা হলে এখানে দশমিক দিয়ে ২টা শূন্য দিতে পারো। ১০০ থেকে এটা বিয়োগ করলে কত হয়? ১৪.৩২ টাকা। ১০০ টাকায় কিনে ৮৫.৬৮ টাকায় বিক্রি করলে কম দামে বিক্রি করছো, ক্ষতি কত? ক্ষতি বিয়োগ করো, তার মানে ১৪.৩২ টাকা। ১০০-র মধ্যে যেহেতু ক্ষতি হচ্ছে এটাই পার্সেন্ট, রাইট? একটু গুণটুন গুলা বড় হলো। এক ব্যক্তি ৮২,০০০ টাকা তার ১০ ও ১৪ বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে ২০ বছর বয়সে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকের সুদের হার এত হলে বড় ছেলেকে কত দিয়েছিলেন? এরকম যদি বলে না সুদ আসল সমান বা সুদ সমান, সিম্পল তাহলে উল্টে দিবে। বড় ছেলেরটা ছোট ছেলে, ছোট ছেলেরটা বড় ছেলে, তাহলে মূলধনের রেশিও পাবে। মানে কি দেখো, ছোট ছেলে আরেকজন বড় ছেলে, রাইট? ছোট ছেলের বয়স কত? ১০। তাহলে ১০ বছরে রাখবে, ২০ বছরে তুলবে, তাহলে ছোট ছেলের টাকাটা কত বছর থাকছে ভাই? ১০ বছর, তাই না? ১০ বছরে রাখা হয়, ২০ বছরে তো তুলেই ফেলবে, তাহলে মাইনাস করে ১০ বছর থাকবে। তাহলে ছোট ছেলে কত সুদ আসল হবে? সুদের হার ৮%। তাহলে ১ বছরে যদি ৮% হয়, তাহলে ১০ বছরে কত হবে? ৮ দশে ৮০%। বুঝছো? ভালো করে বুঝো। ছোট ছেলের বয়স হচ্ছে এখন ১০, তাহলে ১০ বছরে রাখবে, ২০ বছরে তুলবে, তাহলে টাকাটা কত বছর থাকবে? ১০ বছর। ওকে। তাহলে ১ বছরে যদি ৮% সুদ হয়, তাহলে ১০ বছরে সুদের পরিমাণ কত? ৮ দশে ৮০%। তাহলে সুদ আসল কত হবে? নরমালি আমরা আসলটা তো 100 ধরি। আর সুদ কত ভাই? ৮০। তাহলে সুদ আসল কত? ১৮০%। এটা ছোট ছেলের সুদ আসল না, এটা বসাও বড় ছেলের নিচে। আর বড় ছেলের সুদ আসল কত? বড় ছেলে ১৪ বছরে রাখবে আর ২০ বছরে তুলবে, তাহলে বড় ছেলের টাকাটা কত বছর থাকবে? ৬ বছর। তাহলে বড় ছেলের সুদ কত হবে? ১ বছরে যদি ৮% হয়, তাহলে ৬ বছরে সুদের পরিমাণ কত হবে ভাই? ৬ ৮ ৪৮%। তাহলে সুদের পরিমাণ কত? ৪৮, আর আসল কত ভাই? 100। তাহলে সুদ আসল কত হবে? ১৪৮। তাহলে ছোট ছেলের সুদ আসল হয় ১৮০, এটা বড় ছেলের নিচে বসাবে। আর বড় ছেলের সুদ আসল হয় কত? ১৪৮, এটা ছোট ছেলের নিচে দাও, রাইট? তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, তাহলে ৪ দিয়ে ক্যান্সেল করো, ৩ ৪ ১২ থাকবে ২, ৪ ৭ ২৮। এখানে ৪ দিয়ে করো, ৪ ৪ ১৬ থাকবে ২, ৪ ৫ ২০, তার মানে ৩৭:৩৫। তাহলে ছোট ছেলের মূলধন ৩৭ ভাগ আর বড় ছেলের মূলধন কত ভাগ? ৩৫ ভাগ। তাহলে মহেন্দ্র শুনে, তাহলে টোটাল বলো দেখি, টোটাল টাকার পরিমাণ কত? দুই জনের টাকা যোগ করো, ৩৭ আর ৪৫ যোগ করো, তার মানে ৮২। তাহলে দুই জনের টোটাল টাকার পরিমাণ ৮২ ভাগ, আর প্রশ্নে দেখো টোটাল টাকার পরিমাণ কত বলছে? ৮২,০০০। তাহলে ৮২-র ভ্যালু যদি ৮২,০০০ হয়, কত গুণ বলো দেখি? ৮২ ওকে ৮২ আর ৩টা শূন্য, তার মানে ১০০০। ৮২-র ভ্যালু যদি ৮২,০০০ হয়, তাহলে ১০০০। তাহলে বড় ছেলে কত? বড় ছেলের নামে রাখা হয় ৪৫ ভাগ, তাহলে ৪৫-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও ১০০০ গুণ। তাহলে ৪৫-এর সঙ্গে ১০০০ গুণ করো, তার মানে ৪৫,০০০। ছোট ছেলের নামে ৩৭, বড় ছেলের নামে ৪৫, টোটাল টাকার পরিমাণ ৮২ ভাগ। ৮২-র ভ্যালু যদি ৮২ হয়, তাহলে বড় ছেলের নামে রাখা হয় ৪৫ ভাগ, ৪৫-এর ভ্যালু কত? ৪৫,০০০। এরকম যদি সুদ আসল বা সুদ সমান বলে জাস্ট উল্টে দেও, ছোট ছেলেরটা বড় ছেলে, বড় ছেলেরটা। তাহলে উল্টে দিলে কি পাবে? এটা কিন্তু সুদ আসলের রেশিও না, এটা মূলধনের রেশিও পাবে, রাইট? আসো তাহলে দেখো নেক্সট, কত টাকার ২০% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স ৮০ টাকা হবে। তাহলে দেখো আমরা ২ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স একটা প্রশ্নে দেওয়া আছে, আরেকটা আমরা বার করি। ২ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা পি আর এস, রাইট? পি মানে কি স্যার? পি মানে হচ্ছে মূলধন, আর মানে কি ভাই? আর মানে রেট। রেট কত ভাই? ২০%, মানে ২০/১০০। তাহলে কাটাকাটি করো ভাই, ২০ ওকে ২০, ৫ ২০ ১০০। স্কোয়ার আছে ২ বার লিখে রাখো, ১/৫ ইন্টু ১/৫।
তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে স্যার এটা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, মানে সরল সুদ কম হয়, চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, দুইটার ডিফারেন্স এত। আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? 80। তাহলে দুইটাই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, আমরা ভাই দুইটা সমান করে দিলাম, উপরের একগুলো না লিখলে হয়। তার মানে পি বা মূলধন কত ভাই বলো তো? এনে গুণ করো ভাই, 5 5 25, 25 গিয়ে 8 সাথে গুণ হবে, 8 25 200 আরেকটা শূন্য, তার মানে 2000। তাহলে 5 5 25 আর 8 গুণ করো, 8 25 200 আরেকটা শূন্য, তার মানে কত হবে? তোমরা বলবে স্যার মূলধন হবে 2000 টাকা। কানেক্টেড ভাই? কত হবে ভাই? 2000। 10 টাকা কেজি দরের 15 কেজি গমের সাথে অপর এক প্রকার 5 কেজি গম মেশানো হলে মিশ্রিত গমের দাম এত হলে অপর প্রকার গমের দাম কত? তাহলে মন দিয়ে শোনো, সবগুলারই যদি দাম দেওয়া থাকতো, প্রথমটার দাম দেখো 10 টাকা, দ্বিতীয়টার দাম দেওয়া নাই, মিশ্রটার দাম দেওয়া আছে। নর্মালি সবগুলারই যদি দাম থাকে, প্রথমটার দাম, দ্বিতীয়টার দাম, মিশ্র, তখন এলিগেশন দিই। এটাও এলিগেশন দিয়ে করা যাবে, জটিল হবে তার চেয়ে বরং দেখো প্রথমটার দাম দেওয়া আছে 10 টাকা, দ্বিতীয়টার দাম নাই, এটা মনে করো আমরা ধরি এক্স। এখানে দেখো মন দিয়ে শুনে, এলিগেশনে আর জানি মিশ্র গমের দাম দেওয়া আছে ভাই, আরেকটা আমরা বার করি। দুইটা গম মেশানো হয়, প্রথমটা কত কেজি? মন দিয়ে শুনে 15 কেজি, আর দ্বিতীয়টা কত কেজি পাই? 5 কেজি। এখানে পরিমাণ দেওয়া আছে, দেখো দাম মিসিং, এরকম দাম যদি মিসিং দেওয়া থাকে না, কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। পরিমাণ দেওয়া আছে, দাম মিসিং, দুইটা জিনিস মেশানো হচ্ছে বা তিনটা মেশানো হচ্ছে, কোনো একটা দাম নাই, রাইট? দামটা ধরে নেব। আচ্ছা, ছোট করো 30:1, ছোট করে নিয়ে রেশিও করলাম, ছোট না করলে হয়, ছোট করলে ক্যালকুলেশন ইজি হবে, প্রথমটা 3 ভাগ, দ্বিতীয়টা। তাহলে আমরা কি করব? মিশ্র গমের দাম একটা দেওয়া আছে, আরেকটা আমরা বার করি। মানে স্যার কিভাবে? প্রথমটা 3 ভাগ না, প্রথমটা দিয়ে প্রথমটার দাম, প্রথমটা 3 ভাগ, প্রথমটা দিয়ে প্রথমটার দাম কত? 10। আর দ্বিতীয়টা 1 ভাগ, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম, দ্বিতীয়টা 1 ভাগ, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম কত? এক্স। আর নিচে দুইটা অনুপাতের যোগফল, 3 + 1, তাই না? প্রথমটা 3 ভাগ, প্রথমটা দিয়ে প্রথমটার দাম, প্লাস দ্বিতীয়টা 1 ভাগ, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম, নিচে অনুপাতের যোগফল। তাহলে কত হয় ভাই? এখানে 3 10 এ 30 প্লাস এক্স, আর নিচে 3 1 এ 4, এটা হচ্ছে মিশ্র গমের দাম। আর প্রশ্নে দেখো মিশ্র গমের দাম কত আছে ভাই? 30 টাকা। তাহলে দুইটাই মিশ্র গমের দাম, তাহলে তোমরা বলবে স্যার দুইটা অবশ্যই সমান হবে, তাই না? প্রথমটা দিয়ে প্রথমটা, 3 10 এ 30 প্লাস এক্স কে এক্স, নিচে দুইটা অনুপাতের যোগফল, এটা মিশ্র গমের দাম, এটাও মিশ্র গমের দাম, তাহলে দুইটা অবশ্যই সমান হবে। তাহলে 30 প্লাস এক্স সমান সমান, এখানে 4 গিয়ে 30 এর সাথে গুণ হবে, 4 30 120, তার মানে এক্স এর মান কত? এই 30 ওই পারে গেলে মাইনাস হবে, 120 থেকে 30 গেলে কত হবে? 90। তার মানে এক্স এর মান 90। তার মানে অপর প্রকার গমের দাম কত টাকা বলো দেখি? অপর প্রকার গমের দাম হচ্ছে কত টাকা বলো দেখি? 90 টাকা, রাইট? দ্বিতীয়টা একটা মিশ্র গমের দাম দেওয়া আছে, আমরা একটা বার করলাম, সিম্পল জিনিস। আসো, রাম ও রহিম মিলিত ভাবে 1210 টাকা আছে। যদি রামের টাকার 1/3 অংশ রহিমের টাকার 2/5 অংশের সমান হয়, তবে রহিমের টাকা কত? তাহলে মন দিয়ে শোনো, এটা দেখো সমান বললে না, একটু আগে বললাম না রাম আর রহিম, এত ভাবারই দরকার নেই, উল্টে দাও। রামের টাকার 1/3 অংশ রহিমের টাকার 2/5 অংশের সমান, তাহলে রামের অংশটা গুছায় বসায় দেও রহিমের নিচে, আর রহিমের অংশের 2/5 না, রহিমেরটা বসাও রামের নিচে, রাইট? তো পূর্ণ সংখ্যায় নিয়ে আসো। রামের 1/3 অংশ রহিমের এত অংশের সমান, সমান বলছে উল্টে দাও, রামেরটা বসাও রহিমের নিচে, আর রহিমেরটা বসাও রামের নিচে। তাহলে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে কোনাকুনি গুণ করো, এখানে গুণ করো 3 2 6 ইস্টু, এখানে গুণ করো ভাই 5 ওকে 5। তাহলে রামের কাছে আছে 6 ভাগ টাকা, রহিমের কাছে আছে 5 ভাগ টাকা, তাহলে টোটাল টাকার পরিমাণ কত? তোমরা বলবে স্যার 11 ভাগ। টোটাল টাকার পরিমাণ 11 ভাগ, আর প্রশ্নে দেখো টোটাল টাকার পরিমাণ কত আছে ভাই? 1210। তাহলে 11-র ভ্যালু যদি 1210 হয়, 11 11 120, আর একটা শূন্য 110 গুণ। তাহলে রহিমের কাছে কত আছে? এটা রাম, এটা রহিম, রহিমের কাছে আছে 5 ভাগ, তাহলে 5-এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 110 গুণ। তাহলে 5-এর সঙ্গে 110 গুণ করো, তাহলে 5 এ করে 55, আর একটা শূন্য 550, তাই না? বুঝে গেলে কি বললাম? 6 আর 5 যোগ করে 11, 11-র ভ্যালু যদি 1210 হয়, তাহলে রহিমের কাছে আছে 5 ভাগ, 5-এর ভ্যালু কত? এটাও 110 গুণ, তাহলে 5-এর সাথে 110 গুণ করো, তাহলে 550 টাকা। কানেক্টেড ভাই? দুটি সংখ্যার অনুপাত 4:7, সংখ্যা দুটির লসাগু তাদের গসাগুর 28 গুণ, এবং লসাগু ও গসাগুর পার্থক্য হচ্ছে কত? হ্যাঁ, 405। এখানে না লসাগু গসাগুটা ধরে নেও তো। তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ, লসাগু হচ্ছে গসাগুর 28 গুণ, লসাগু গসাগুটা বার করে নেই।
গসাগু যদি 1 ভাগ হয়, লসাগু হচ্ছে তার 28 গুণ মানে 28। গসাগু যদি 1 ভাগ হয়, লসাগু হচ্ছে তার 28 গুণ, গসাগুর 28 গুণ, তাহলে এটার 28 দিয়ে গুণ করে 28 হোক 28। তাহলে লসাগু আর গসাগুর ডিফারেন্স কত? তাহলে দুইটা ডিফারেন্স 28 থেকে 1 মাইনাস করে 27 ভাগ। আর প্রশ্নে দেখো ডিফারেন্স কত আছে ভাই? 405। তাহলে লসাগু আর গসাগুর ডিফারেন্স 27 ভাগ, প্রশ্নের ডিফারেন্স আছে 405, তার মানে কত গুণ বলো দেখি ভাই? কত হয় ভাই? 27 কে 27, 13, 5 27 135, সরি 15 গুণ। তাহলে লসাগু কত হবে? এটাও 15 গুণ। 8 15 120, শূন্য থাকবে 12, 15 দুগুণে 30, কত হয়? 420, রাইট? আর গসাগু 1 ভাগ, 1 এর ভ্যালু কত? এটাও 15 গুণ। তাহলে গসাগু হচ্ছে 15 আর লসাগু কত? 420। এবার সংখ্যা দুইটা রেশিও আছে 4:7। এবার তোমরা জানো ভাই, কি জানি? দুইটা সংখ্যার গুণফল আর লসাগু আর গসাগুর গুণফল সেম। তাহলে সংখ্যা দুইটার গুণফল কত? 7 গুণন 4, 4 7 28, এটা কিন্তু ইউনিট দিয়ে। আর লসাগু আর গসাগুর গুণফল কত? 420 ইন্টু 15। এভাবে রাখলাম, গুণ আকারে রাখলাম না, নাকি? নাকি গুণ করে দিবে? আচ্ছা, যদি ভাবো না স্যার গুণ করে দিবে, করে দিতে পারো, বা গুণ আকারে রাখতে পারো। 0 0, 15 দুগুণে 30, শূন্য থাকবে 3, 4 15 60 30। তাহলে দুইটা সংখ্যার গুণফল 28 ভাগ, 28 এর ভ্যালু এত। কাটাকাটি করো তো। 28 দিয়ে 28 দুগুণে 56 7, 28 দিয়ে কাটি ভাই, হ্যাঁ। 28 দুগুণে 56 থাকবে 7 70, 28 দুগুণে 56 থাকবে 14, 5 28, কত? 225 গুণ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 225 গুণ মানে 15 স্কোয়ার। এমন কেন? এখানে স্কোয়ার কেন হবে? দুইটা সংখ্যা যেহেতু গুণ করছি না, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। যেহেতু দুইটা সংখ্যা গুণ করা হচ্ছে, তাহলে এখানে স্কোয়ার হবে, 15 স্কোয়ার হচ্ছে, হ্যাঁ। তাহলে সংখ্যা দুইটা ডিফারেন্স কত? তাহলে ডিফারেন্স করে 7 থেকে 4 মাইনাস করে 3 ভাগ। তাহলে 3 এর ভ্যালু কত হবে? এটা 15 গুণ। বুঝে গেল? এখানে যেহেতু দুইটা সংখ্যা গুণ করলাম, তাই স্কোয়ার হবে। এটা 15 স্কোয়ার হলে এটা 15 গুণ, এটা 14 স্কোয়ার হলে এটা 14 গুণ, হ্যাঁ। তাহলে 3 15 কত? 45, রাইট? বা অসুবিধা হলে এক্স টেক্স ধরে তুমি করতে পারো, রাইট? কোন ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড সংখ্যাকে 192 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা? তাহলে মন দিয়ে শুনে, এই 192 কে ভাঙাই, মানে গুণ বা ভাগ বললেন, এটারে ভাঙা, উৎপাদকের সাহায্যে ভাঙো। 3 বার দেও, 3 64, 192, আর ভাঙাই না। 8 বার দিয়ে দিলে, মনে করো 8 8 64। তাহলে 192 রে ভাঙাও, দেখো 3 গুণন 8 গুণন 8, তার মানে 8 স্কোয়ার, হ্যাঁ। তাহলে বলো দেখি, কোন অখণ্ড সংখ্যাকে 192 দিয়ে? দেখো এটার সঙ্গে যদি আরেকটা 3 গুণ করি, 3 মনে মনে ভাবো, তো এটা তো স্কোয়ার আছে, 3 3 গুণ করলে এটাও স্কোয়ার হয়ে যাবে, রাইট? মন দিয়ে শুনে একটু বুঝার চেষ্টা করো। এটা স্কোয়ার আছে, এটাতে 3 দিয়ে যদি গুণ করো, তাহলে এটাও স্কোয়ার হবে। বুঝে গেলাম? তাহলে বলছে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে এটাও স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ। যোগ বিয়োগ করলে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হয়। আসো সরল। সরলে ব্র্যাকেটের কাজগুলো আগে হয়, ব্র্যাকেট এর এর কাজগুলো আগে হয়, হ্যাঁ। 25 ভাগ 5 গুণ ভাগ পরে, হ্যাঁ। 7 এর ব্র্যাকেটের কাজ করো, 7 আর 5 12, মাইনাস 13 এর, এনে ব্র্যাকেট তুললে এর হবে, এনে গুণ করো 4 6 24। ব্র্যাকেটের কাজ আগে, হ্যাঁ, এর কাজগুলো আগে। ব্র্যাকেটের কাজ করলাম ফার্স্টে, বদমাশ রুল, ফার্স্টে ব্র্যাকেট পরে এর কাজ হবে। এনে কোথায় কোথায় এর আছে দেখো তো। 25 ভাগ 5 গুণ, এনে 7 সঙ্গে যদি এর গুণ করো, তার মানে কত হবে? মন দিয়ে শুনো, এর মানে গুণই 7 12 84, রাইট? মাইনাস, এখানে এর মানে গুণ হবে, তাহলে গুণ করো 4 13 52, 2 থাকবে 5, 13 দুগুণে 26, আর 5 31। আর এখানে কি হবে? এবার এখানে দেখো ভাগ আছে গুণ আছে, তাহলে ভাগের কাজটা আগে করো। 5 দিয়ে 25 ভাগ করো, 5 5 25 গুণন 84, মাইনাস 312। 5 দিয়ে 84 কে গুণ করো, 4 5 20, শূন্য থাকবে 2, 5 8 40, আর 2 420, মাইনাস 312। তাহলে 420 থেকে যদি 312 মাইনাস করো, তাহলে তোমরা কত বলবে? 100। তাহলে মন দিয়ে শুনো, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করো, পরে এর কাজ করো, পরে গুণ ভাগ। গুণ ভাগের মধ্যে আগে ভাগ, পরে গুণ, রাইট? এ ও বি এর দামের অনুপাত এত, সি ও ডি এর দামের অনুপাত এত। এখানে কমন নাই দেখো, হ্যাঁ। কিন্তু দেখো সি এর দাম বি এর থেকে 1500 টাকা বেশি, ডি এর দাম কত দেওয়া আছে? 1300। খুব ভালো একটা জিনিস দেখো অনুপাতের, এ আর বি এর রেশিও 5:9, সি আর ডি এর রেশিও কত? 24:13। তোমরা কিন্তু অঙ্কগুলো আগেই ইসে করো না, হ্যাঁ। দেখো প্র্যাকটিস সেট আমি করাচ্ছি, খালি তোমরা করলে এভাবে তাহলে লাভ হবে না, হ্যাঁ। ভিডিও পজ করে তোমরা নিজেরা ট্রাই করো।
দেখো হয় কিনা, না হলে সলিউশন দেখে নাও। তাহলে ডি এর দাম 13 ভাগ, 13 ভ্যালু 1300, 13 কে 13 আর 2টা শূন্য। তাহলে সি এর দাম 24 ভাগ, 24 এর ভ্যালু এটাও 100 গুণ, তার মানে 2400। এবার কি বলছে দেখো, সি এর দাম বি এর থেকে 1500 বেশি। তাহলে সি এর দাম যদি বি এর থেকে 1500 বেশি হয়, তাহলে মন দিয়ে শোনো, তার মানে বি এর দাম সি এর থেকে 1500 কম। তাহলে 2400 থেকে 1500 মাইনাস করো 900। আমার ভাষা বুঝলি? সি এর দাম বলছে বি এর থেকে 1500 বেশি। তাহলে সি এর দাম যদি 1500 টাকা বেশি হয়, তার মানে বি এর দাম 1500 টাকা কম। মাইনাস করো 900। তাহলে বি এর দাম 9 ভাগ, 9 এর ভ্যালু যদি 900 হয়, কত গুণ? 100 গুণ। তাহলে এর দাম কত? এর দাম 5 ভাগ, 5 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 100 গুণ, তার মানে 500। তাহলে এর ভ্যালু কত হবে? এর দাম হবে 500 টাকা। রাইট? আসো, অমল ও বিমল একটি ব্যবসা করে অংশীদারি কারবারের অঙ্ক, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু নিয়োজিত করে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে এবং বিমল 46 টাকা লভ্যাংশ পায়, তাহলে বিমলের মূলধন কত? তাহলে প্রথমে লভ্যাংশে ফোকাস কর। এরকম যদি কোনো একটা ডাটা মিসিং থাকে, মূলধন মিসিং বা সময় মিসিং, আগে লভ্যাংশে ফোকাস কর। তাহলে অমল আর বিমল দুইজন আছে, হ্যাঁ? বিমল কত টাকা পায়? লভ্যাংশ 46 টাকা। তাহলে বাকিটা কে পাবে? অমল। টোটাল 69 টাকা। 69 টাকার মধ্যে মন দিয়ে শোনো, বিমল পায় কত টাকা? 46 টাকা। তাহলে 69 থেকে 46 মাইনাস করো, তাহলে বাকি 23 টাকা কে পায়? অমল। তাহলে লভ্যাংশের যদি রেশিও করো না, বিমল পায় 46 টাকা, তাহলে অমল পাবে কত টাকা? 23 টাকা। তাই না? লভ্যাংশ ফোকাস করো। 69 টাকার মধ্যে বিমল পায় 46 টাকা, 69 থেকে 46 মাইনাস করো, বাকি 23 টাকা পাবে অমল। তাহলে ছোট যদি করো ভাই, 23 কে 23, 23 দুগুণে 46। এটা লভ্যাংশের রেশিও। আচ্ছা দেখো, এখানে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, মূলধনটা মিসিং এর সময় দেওয়া আছে। সময় কত বলে দেখি? অমলের মূলধন কত মাস? 9 মাস। আর বিমলের মূলধন কত? 6 মাসের জন্য। তাহলে ছোট করো ভাই, 3 তিরিকা 9, 3 দুগুণে 6। এটা সময় 30 টুকু। তাহলে লভ্যাংশ হলো, সময় হলো, এবার মূলধন। তাহলে মূলধন বার করতে গেলে কি করতে হবে? লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করলে মূলধন পাওয়া যায়। তোমরা জানো রেশিওর ক্ষেত্রে মূলধন আর সময় গুণ করো ভাই লভ্যাংশ। রাইট? ক্লিয়ার? তাহলে লভ্যাংশকে যদি সময় দিয়ে ভাগ করো, তাহলে তোমরা মূলধন পাবে। তাহলে ভাগটা আমরা কি করতে পারি? মন দিয়ে শুনো, লভ্যাংশকে যদি সময় দিয়ে ভাগ করো মূলধন, তাহলে ভাগটা শর্টকাটে করতে পারি কোনাকুনি গুণে। এখানে 2 ওকে 2 ইস্টু এখানে করো 3 দুগুণে 6। ছোট করো 2 ওকে 2 আর এখানে 3 দুগুণে 6। তাহলে অমলের মূলধন 1 ভাগ আর বিমলের মূলধন কত ভাগ? 3 ভাগ। কার্ডটা দেওয়া আছে, অমলের মূলধন দেওয়া আছে দেখো 500 টাকা। রাইট? তাহলে অমলের মূলধন আমরা বার করলাম 1 ভাগ, 1 এর ভ্যালু প্রশ্নে কত আছে? 500 টাকা। কত গুণ বলো দেখি? 500 গুণ। 500 কে 500। আর বিমলের মূলধন 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 500 গুণ। তাহলে 3 এর সঙ্গে 500 গুণ করে 3 5 1500। রাইট? 1 এর ভ্যালু যদি 500 হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 500 গুণ, তার মানে 3 5 1500। এ বি সি এর গড় ওজন 43 কেজি, এ ও বি এর গড় ওজন 40 কেজি, বি ও সি এর গড় ওজন 41 কেজি। তাহলে বি এর ওজন কত? সিম্পল। তাহলে এনে তিনজনের গড় ওজন আছে, গড় গুলাকে না ভাঙায় দাও। গড় মানে একজনের ওজনই যদি 43 হয়, তাহলে তিনজনের ওজন কত? 3 দিয়ে গুণ করো, 3 43 129। গড় মানে একজনের ওজনই 43, তাহলে তিনজনের ওজন 3 দিয়ে গুণ করো, 3 43 129। এখানে আছে তিনজনের ওজন এবিসি। আসো, তারপরে দেওয়া আছে এ আর বি এর গড় ওজন 40 কেজি। তাহলে গড় ওজন মানে একজনের ওজনই যদি 40 কেজি হয়, তাহলে দুইজনের ওজন কত হবে? 40 দুগুণে 80। এখানে কার কার ওজন আছে? এখানে আছে এ আর বি এর ওজন। এটা 2 দিয়ে কেন স্যার গুণ করবো? দুইজন যেহেতু। তিনজনের গড় ওজন 43, গড় মানে একজনের ওজনে 43, তিনজনের ওজন 129। আর এ আর বি এর গড় ওজন 40, একজনের ওজনে 40 হলে দুইজনের ওজন কত? 80। তাহলে মন দিয়ে শুনে একটু মাথা খাটাও, এ আর বি এর ওজন যদি 80 কেজি হয়, তাহলে সি এর ওজন কত হবে? সি এর ওজন, তিনজনের ওজন থেকে যদি এ আর বি এর ওজন বাদ দাও, তাহলে 129 থেকে যদি 80 মাইনাস করি, তাহলে তোমরা বলবে স্যার সি এর ওজন হচ্ছে 49। তাই না? এ বি সি তিনজনের ওজন 129, এ আর বি এর ওজন হচ্ছে 80 কেজি। তাহলে 129 থেকে যদি 80 মাইনাস করো, তাহলে কত? 49 কেজি। এটা হচ্ছে সি এর ওজন। এবার আসো নেক্সট আরেকটা কন্ডিশন, বি আর সি এর ওজন 41। তাহলে বি আর সি এর ওজন, গড় ওজন যদি 41 হয়, একজনের ওজন 41, তাহলে দুইজনের ওজন কত? 41 দুগুণে 82। এনে কার কার ওজন আছে? এখানে আছে সরি বি আর সি এর ওজন।
বুঝলে কি ভাই? তাহলে গড় ওজন মানে একজনের ওজনে 41 হলে দুইজনের ওজনে 82 কেজি, এনে কার কার ওজন আছে বি প্লাস সি। তাহলে বি আর সি মিলা 82, তাহলে সি এর ওজন যদি 49 হয় তাহলে বি এর ওজন কত হবে? 82 থেকে 49 মাইনাস করা হয় 33, তার মানে কত হয়? কত হবে? 33 কেজি, তাই না? 82 থেকে যদি 49 মাইনাস করে তাহলে বি এর ওজন কত কেজি? তোমরা বলবে স্যার বি এর ওজন হবে 33 কেজি। কত কেজি হবে ভাই? 33 কেজি, রাইট? আসো, এ বি সি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 8, 16 এবং 24 দিনে করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, তবে কাজটি মোট কত দিনে শেষ হবে? মন দিয়ে শোনো। এ কত দিনে করে? 8 দিনে। বি কত দিনে? 16। সি কত দিনে? 24। টোটাল কাজটা কত? এদের লসাগু 8, 16, 24, এদের লসাগু কত হয়? 48। আসো, তাই না? টোটাল ধরলাম 48টা চেয়ার বানাইতে হবে। তাহলে ভাই 8 দিনে যদি 48টা বানায়, এই একদিনে কয়টা বানাবে? 6টা, 6 8 48। 16 দিনে 48টা বানাইলে একদিনে কয়টা বানায়? বি 3 16 48, তিনটা। সি 24 দিনে বানায় 48, তাহলে একদিনে কয়টা? দুইটা। এটা এ, এটা বি, এটা সি, রাইট? টোটাল 48টা বানাইতে হবে আর একদিনের কাজগুলো বার করবে। এবার বি একদিন অন্তর অন্তর এ আর সি কে, মানে বি প্রথম দিন গিয়ে এ কে সাহায্য করবে, বি ভাই রেস্ট নাই, বি পরের দিন সি কে, এভাবেই চলবে। বি পরের দিন আবার এ কে, বি পরের দিন আবার সি কে হেল্প করবে। তাহলে প্রথম দিন বি আর এ কাজ করে কতটুকু বানাবে? এ আর বি যদি কাজ করে, এ 6টা, বি 3টা, তার মানে 9টা। পরের দিন কে করবে? বি আর সি। বি আর সি কয়টা বানাবে? 3 আর 2 5টা। পরের দিন বি আর এ আবার 9টা। পরের দিন বি আর সি আবার 5টা। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে 9 আর 5 যোগ করে 14টা। কয়দিন? এখানে একদিন, এখানে একদিন, 2 দিন। 14টা 2 দিনে। তাহলে 14টা চেয়ার কয় দিনে হয়? 2 দিনে। এবার কি করবে? এটারে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যাতে এটা ঐকিক তো রেশিক হবে না, কারণ প্রত্যেকদিন সেম হচ্ছে না, যাতে 48 এর কাছাকাছি যাইতে পারো। এটা 3 বার দিলে 3 14 42, 4 14 56 হয়, 4 বার দিলে বেশি হয়, তাহলে 3 বার দিলাম, এদিকেও 3 গুণ। তাহলে 3 14 42টা হয় কত দিনে? 6 দিনে। তাহলে বাকি থাকলে কয়টা? 6টা। এই বাকি 6টা কে বানাবে? বাকি 6টা বানাবে কে? শুরু করছে কে? সেই শেষ করবে, বি আর এ। তাহলে বি আর এই শেষ করবে। তাহলে বি আর এর এই 6টা বানাইতে কতদিন লাগবে? সময় মানেই ভাগ কতটুকু কাজ বাকি সেটা উপরে, আর বি আর এ একদিনে 9টা বানায় না, 9 দিয়ে ভাগ। কয়টা বাকি সেটা উপরে, আর একদিনে কয়টা বানায়? বি আর এ একদিনে 9টা বানায়, 9 দিয়ে ভাগ। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তাহলে 2/3 দিন। তাহলে টোটাল সময় এখানে 6 দিন, এখানে 2/3 দিন, তাহলে 6 এর সঙ্গে 2/3 যোগ করো, তার মানে 6 পূর্ণ 2/3 দিন। এখানে 6 দিন, এখানে 2/3 দিন, তাহলে দুইটা যদি যোগ করি তাহলে তোমরা অলওয়েজ স্যার অ্যান্সার হবে 6 পূর্ণ 2/3 দিন, রাইট? একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম 5 কিমি 40 কিমি পার ঘন্টা বেগে, পরের 20 কিমি 60 কিমি পার ঘন্টা বেগে, তারপরে 30 কিমি 50 কিমি পার ঘন্টা বেগে যায়। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ। গড় বেগ মানে কি বলো দেখি? মোট দূরত্ব বাই মোট সময়, রাইট? কি ভাই? মোট দূরত্ব বাই মোট সময়। দূরত্ব তো পাবেই, কিন্তু সময়গুলো বার করো। প্রথমে কত কিমি যায়? 5 কিমি। পরে যায় কত কিমি? 20 কিমি। পরে যায় কত কিমি? 30 কিমি। তাহলে খেয়াল রেখো, প্রথমে 5 কিমি, পরে যায় 20 কিমি, পরে যায় 30 কিমি। তাহলে প্রথমে 5 কিমি যেতে কতটুকু সময় লাগে? উপরে দূরত্ব 5 আর নিচে বেগ, বেগ কত? 40 প্লাস। পরে 20 কিমি যায়, 20 কিমি যেতে কতটুকু সময় লাগবে? উপরে দূরত্ব 20 আর নিচে বেগ, উপরে দূরত্ব 20 আর নিচে বেগ, বেগ হচ্ছে 60। পরে যাবে 30 কিমি, 30 কিমি যাইতে কতটুকু সময়? উপরে দূরত্ব 30 আর নিচে বেগ, তাহলে বেগ কত ভাই? বেগ হচ্ছে 50। তাহলে মন দিয়ে শুনো, প্রথমে 5 কিমি যাবে, উপরে দূরত্ব 5 আর নিচে বেগ 40, প্লাস পরে যাবে 20 কিমি, উপরে দূরত্ব 20 আর নিচে বেগ হচ্ছে 60, পরে যাবে 30 কিমি, উপরে দূরত্ব 30 আর নিচে বেগ হচ্ছে 50। তাহলে মন দিয়ে শোনো, 5 দিয়ে 40 কে কাটো, 5 8 40, এনে 20 দিয়ে 60 কে কাটো, 3 20 60, এখানে শূন্য শূন্য, এখানে 8 3 5 এদের লসও কত হয়? 3 8 24, 5 24 120, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ কত হবে ভাই? 8 দিয়ে 120 কে ভাগ করো 15, 15 কে 15, 3 দিয়ে 120 কে ভাগ করে 40, 40 কে 40, প্রথমে ভাগ পরে গুণ। 5 দিয়ে 120 কে ভাগ করে 24, 3 24 72, রাইট? ঠিক আছে না ভাই? 1/8, পরেরটা হবে কত? 1/3, আর এখানে 3/5, রাইট? হ্যাঁ, 8 15 120, 3 40 120, 5 24 120, 3 24 72, এখানে যোগ বিয়োগ করো ভাই, কত হয়?
এটা আবার এসে আছে না। 72 48, 72 48 কত হয়? 112, 112 আর 15 127, আর নিচে 120। এটা হচ্ছে এত ঘন্টা, রাইট। 72 আর 15 হচ্ছে কত? 77, হ্যাঁ 87, 13, হ্যাঁ 127। এবার গড় বেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? যোগ করো 5 আর 20 25, তাই না? 25 38 55। গড় বেগ মানে মোট দূরত্ব, উপরে মোট দূরত্ব 55 আর নিচে মোট সময়। মোট সময় কত? 127 বাই 120, সরি 127 বাই 120, এটা যাবে উপরে, রাইট। তাহলে ভাই এটার একটু জটিল ক্যালকুলেশন, মানে যথেষ্ট জটিল ক্যালকুলেশন হয়। 127 তো মৌলিক সংখ্যা, এটা ছোট করা যাবে না, বলো ভাই। তাহলে এমন সংখ্যায় পৌঁছালে পুরো মৌলিক। হ্যাঁ আসো, আচ্ছা কিছু করার নাই, এনে গুণ করো ভাই। 0 0 12 দিয়ে গুণ করো, 5 বারং 60 এর 0 থাকবে 6, 5 বারং 60 আর 6 66। এখানে অপশন গুলো ভাই কাছাকাছি না, 50.2টা আছে এখানে, 127। আচ্ছা মোটামুটি ভাগ করি ভাই, 6600 এর যদি ভাগ করি, মন দিস না, হ্যাঁ 127 কে 5 বার দিলে হয় কত? 635। এটারে যদি 5 বার দেই তাহলে হবে কত ভাই? 5 27 135, 635, রাইট। থাকবে 25, 250, 250 তো এনে থাকবে 600, কি হয় 635 25 250 থাকবে। তাহলে 2 বার দিলে বেশি হয়েছে, প্রায় 2 এর কাছাকাছি। 127 দুগুণে 254, প্রায় একদম 52 কাছাকাছি, 52 থেকে একটু কম, বুঝছো নাই? 127 দুগুণে 254, 254 চেয়ে একটু কম, প্রায় 52 কাছাকাছি, তার মানে এটাই হবে 51.97। বুঝা গেল? একদম এত ভাগ করা যাবে না। তাহলে উপরে 6600, 127 দিয়ে 5 বার দিলাম 635 25 250, 2 বার দিলে 254, এখানে 250, 2 এর থেকে একটু কম, রাইট। মানে প্রায় 52 চেয়ে একটু কম, 51.97। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ড এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? বেগ নাই ভাই, কি দেওয়া আছে মন দিয়ে শোনো। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ড এবং একটি পোস্টকে অতিক্রম করে 18 সেকেন্ড। তাহলে পোস্টকে টার্গেট করে, পোস্টকে কত সেকেন্ড অতিক্রম করে? 18 সেকেন্ড। পোস্ট খুঁটি বা অতিক্রম করা মানে, পোস্ট খুঁটিকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য যা। তাহলে 18 সেকেন্ডে একটা পোস্টকে অতিক্রম করে, পোস্টকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য যায়। নিজের দৈর্ঘ্য কত? 300। 18 সেকেন্ডে যায় 300 মিটার। কত গুণ বলো দেখি? 3 6 18, 5 6 30, আরেকটা 0 50। তাহলে কত গুণ? 3 এর ভ্যালু 50, উপরে 50, 3 এর ভ্যালু 50, 50 এ যাচ্ছ, 50 উপরে 3 নিচে। তাহলে 39 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে না, তাহলে 3 সেকেন্ডে যদি এত যায়, তাহলে 39 সেকেন্ডে কত যায়? এটাও 50/3 গুণ। তাহলে 3 দিয়ে 39 কাটো, 3 তেরো 39, তাহলে 13 দিয়ে গুণ করো, 5 তেরো 65, আরেকটা 0 450। মন দিয়ে শোনো, 3 এর ভ্যালু যদি 50 হয়, কত গুণ? 50 উপরে 3 নিচে, 50/3। 39 সেকেন্ডে কত যায়? এটাও 50/3, 3 13 39, 13 দিয়ে গুণ করো 450। তাহলে 39 সেকেন্ডে যায় 450 মিটার। এখানে দুইটা জিনিস আছে, কার কার দৈর্ঘ্য আছে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 39 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার মানে 39 সেকেন্ডে যে ডিস্টেন্সটা যাবে ভাই, সেখানে দুইটা জিনিস থাকবে, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, দুইটা মিলে 450। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য তো প্রশ্নে দেওয়া আছে 300। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? টোটালটার থেকে যদি ট্রেনের দৈর্ঘ্য মাইনাস করে, তাহলেই তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবে। তাহলে তোমরা বলবে স্যার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 350, তাই না? টোটাল 650 থেকে যদি ট্রেনের দৈর্ঘ্য মাইনাস করে, 650 থেকে ট্রেন মাইনাস করো, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 350 মিটার, রাইট। তার মানে এটার অ্যান্সার কত? অপশন সি। ক্লিয়ার? তাহলে এই ছিল 15টি প্রবলেম। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটা জিনিস বলছি, আমাদের পেইড কোর্সও আছে। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের সঙ্গে, আমাদের উপরে যদি ভরসা থেকে যদি ভাবো আমাদের পেইড কোর্সেও, তাহলে আমাদের যুক্ত হতে পারো, রাইট। আমাদের পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে, বা আমাদের হেল্পলাইন নাম্বারটা লিখে দিচ্ছি 9064872763। সেখানে শুধু ম্যাথ না, ম্যাথের সঙ্গে বাকি সাবজেক্টেরও ক্লাস হয়, সমস্ত সাবজেক্টেরই, রাজ্য সহ কেন্দ্রের সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। তাহলে একবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যদি পেইড কোর্সে এডমিশন নিতে চাও, রাইট। তো আজকে এখানে শেষ করছি, বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ওকে।